ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে সহযোগিতায় এসিআই ফার্মাসিউটিক্যালস। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। এসিআই ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে এটিএন নিউজের 10 পর্বের বিশেষ ধারাবাহিক আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজুর রহমান। দর্শক, 17ই মে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে, এই বিষয়টি মাথায় রেখে আমরা কথা বলার চেষ্টা করব হাইপারটেনশনের লক্ষণ, প্রতিকার, প্রতিরোধ এই বিষয়গুলো নিয়ে, এবং আমাদের সাথে যুক্ত হবেন আমাদের দেশ সেরা বিশেষজ্ঞ ডাক্তাররা। আমাদের আজকের এই পর্বে বিশেষজ্ঞ অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রফেসর ডক্টর আবদুল্লাহ আল শাফি মজুমদার, সাবেক পরিচালক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, ঢাকা, এবং বর্তমানে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের এই আয়োজনে যোগ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আমরা যেহেতু জানি যে 17ই মে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে, এবং এই বিষয়টি মাথায় রেখে আমরা আমাদের দর্শকদেরকে আপনার কাছ থেকে আসলে কিছু তথ্য জানাতে চাই। একেবারে শুরুতে আপনি যদি আমাদেরকে একটু বলতেন, এই যে আমরা হাইপারটেনশন ডেটা পালন করছি, কি তাৎপর্য এবং এই বছরের প্রতিপাদ্য বিষয় কি, কেন আসলে আমরা এই ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে পালন করি? ধন্যবাদ। আমরা ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে পালন করি অ্যাওয়ারনেসের জন্য, এবং 17ই মেকে ঠিক করা হয়েছে সারা দুনিয়াতেই কিন্তু এই ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে, হয়তো কারণ ভৌগোলিক কারণে সময়ের এদিক ওদিক হয়, কিন্তু দিনটা ঠিক থাকে। এবং এটা বেশ কয়েক বছর ধরে আমাদের যে হাইপারটেনশন সোসাইটি, ইন্টারন্যাশনাল হাইপারটেনশন সোসাইটি, এরা উদ্যোগ নিয়েছে যে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্যে পাবলিক অ্যাওয়ারনেসটা খুবই ইম্পর্টেন্ট। অন্য রোগের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু উচ্চ রক্তচাপের জন্য বোধহয় এটা বেশি ইম্পর্টেন্ট। এবং সেই জন্য যে একটা দিনকে আমরা ধার্য করি যে ওই দিন আমরা পাবলিক অ্যাওয়ারনেস করব, এটাই মূলত লক্ষ্য। সেই একই ধারাবাহিকতা বাংলাদেশেও প্রতি বছর 17 মে আমরা উচ্চ রক্তচাপ দিবস পালন করে থাকি। এক এক সময় এক এক বছর এক একটা স্লোগান থাকে, প্রতিপাদ্য বিষয় থাকে। এবারে যেমন যে কন্ট্রোল হাইপারটেনশন টুগেদার, তার মানে একসাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করি, এই হলো এবারের প্রতিপাদ্য বিষয়। খুবই সুন্দর প্রতিপাদ্য বিষয়। এবং আমাদের লক্ষ্য হবে যে মানুষকে অ্যাওয়ার করা যে উচ্চ রক্তচাপটা নিয়ন্ত্রণ করাটা কেন জরুরি, এটা বোধহয় 1 নম্বর। আপনি যেটা বললেন যে উপসর্গ হয়তো আমরা জানবো, আমরা লক্ষণগুলি জানবো, কিন্তু আমরা যদি উচ্চ রক্তচাপকে প্রতিরোধ করার জন্য কি কি করতে হয় এটা ভালোভাবে বুঝতে পারি। এবং এটা বোঝার আগে বোধহয় বুঝতে হবে যে আমাদের উচ্চ রক্তচাপ যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে কি কি ক্ষতি হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে হয়তো আমরা আলোচনা করতে পারি। যখন আসলে আমরা এই যে যেটা আপনি বলছিলেন যে উচ্চ রক্তচাপের আমরা আসলে চিকিৎসা কি, লক্ষণ কি, সেগুলো জানার আগে আসলে পুরো চিত্রটা জানা জরুরি। আপনি যদি আমাদেরকে একটু বলতেন পুরো বিশ্বে আসলে কত ভাগ মানুষ আক্রান্ত হচ্ছে, এবং তারই প্রেক্ষাপটে যদি বাংলাদেশের কথা একটু বলতেন, বাংলাদেশে আমরা কি ধরনের রোগী পাই, কত ভাগ রোগী আসলে উচ্চ রক্তচাপে আক্রান্ত? এটা সারা দুনিয়াতে গ্লোবালি এটা অ্যারাউন্ড 20%। তবে এটা বয়স ভেদে, আবার যত বয়স বাড়ে ওখানে ইনসিডেন্সটা তত বেশি হয়। 60%-এ বলা হয়, 60%-এ যে 60% অফ দ্য পিপল মে বি অ্যাফেক্টেড বাই দি হাই ব্লাড প্রেশার। কাজে কিন্তু সব মিলিয়ে আমরা যে কোনো দেশ ভেদ, নারী পুরুষ সব মিলাইলে আপনার 5 ভাগের 1 ভাগ লোক উচ্চ রক্তচাপে আক্রান্ত, কম বেশি। কেউ হয়তো কিছুটা স্বাভাবিক মাত্রা একটু বেশি, তাকেও আমরা উচ্চ রক্তচাপের রোগী ধরবো, কেউ হয়তো অনেক বেশি। এই সব মিলিয়ে হলো 5 ভাগের 1 ভাগ। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তো তাই, মানে সংখ্যাটি আসলে বেশ অনেকখানি, আমরা খুব একটা অল্প বলা যায় না। যখন আমরা উচ্চ রক্তচাপের কথা বলি, একেবারে প্রথমে যেহেতু আমরা দেখছি যে 5 ভাগের 1 ভাগ মানুষই আক্রান্ত, আমাদেরকে যদি একটু বলতেন যে এর পেছনে কারণ কি, কেন এই 5 ভাগের 1 ভাগ মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত হচ্ছেন? এটা কারণ কিন্তু অত আমরা ভালো বুঝি না। এটা একটা কিছু কারণ বুঝি, যেমন মহিলাদের পেটে বাচ্চা থাকা অবস্থায় রক্তচাপ বাড়ে, কারো কারো, সবাই না, তখন এটা একটা কারণ বুঝি। গেস্টেশনাল হাইপারটেনশন মানে প্রেগনেন্সি জনিত উপচার। কারো হয়তো হরমোনাল কারণে বাড়ে, কিছু কিছু হরমোন আছে, সেটা কমন, ধরেন থাইরয়েড হরমোন বা
ফিওক্রোমোসাইটোমা বলে একটা আছে, এই যে এন্ডোক্রিন কারণে। আরেকটা বড় কারণ হলো কিডনির কারণ। কিডনির রোগ হলে কিন্তু উচ্চ রক্তচাপ হয়। একটা ডাইলেমা আমাদের মধ্যে আছে যে উচ্চ রক্তচাপের জন্য কিডনি খারাপ হলো না কিডনি খারাপের জন্য উচ্চ রক্তচাপ হলো, টু ওয়ে এটার হলো। আর কিছু ওষুধ আছে যেই ওষুধ দিয়ে আমাদের রক্তচাপটা বাড়তে পারে। স্টেরয়েড একটা কমন রক্তচাপ, কিছু কেমোথেরাপি আছে তারা রক্তচাপ বাড়ায়, কিছু ব্যথার ওষুধ আছে সেটা বাড়ায়। তাহলে এগুলিকে আমরা বলি সেকেন্ডারি হাইপারটেনশন। এটার এই পার্সেন্টেজ হিসেবে কিন্তু খুব কম, এটা 5 to 10% ধরতে পারেন। এটা বাকি 90%-এর কিন্তু কারণ আমরা জানি না। আপনি যেটা জিজ্ঞেস করেন কারণ কি, এটা কিন্তু জানি না। আমরা জানি যে ওটার ঝুঁকি কি কি আছে এটা জানি, কিন্তু একদম এই কারণে উচ্চ রক্তচাপ বাড়ে তা আমরা বলতে পারি না। এটা 90%। আর একটা আছে কারণ কিন্তু ওই যে ছোট মানে বয়সের ওই বড় রক্তনালীর রোগের জন্য কোয়াক্টেশন বলে একটা শব্দ আছে, তাদের রক্তচাপ বাড়ে। তো এটা সুবিধা হলো সেকেন্ডারি এই উচ্চ রক্তচাপ যদি আমরা নির্ণয় করতে পারি, এটা কিন্তু একদম নিরাময়যোগ্য। মানে ওই যেই কারণে হচ্ছে সেই কারণটার যদি চিকিৎসা করি তাহলে রক্তচাপ কমে যাবে। আর 90% ক্ষেত্রে যেটা প্রাইমারি হাইপারটেনশন, কারণও জানি না, এবং সেই জন্যে ওগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের লাইফস্টাইল চেঞ্জ আর ওষুধ, এই দুইটা জিনিস আমাদের একসাথে ব্যবহার করতে হবে। যেহেতু আসলে আমরা কারণ জানি না, কিন্তু সাবধান হওয়া খুবই জরুরি। আমাদের দর্শকদেরকে যদি লক্ষণগুলো বলতেন যে উচ্চ রক্তচাপ হলে আসলে কি কি লক্ষণ দেখা যায়, এবং সবার ক্ষেত্রে কি একই ধরনের লক্ষণ হয় কিনা, কারণ বয়সও একটা ব্যাপার আছে। আপনি বলছিলেন বয়স যত বেড়ে যায় সম্ভাবনা তত বাড়ে। এখন যেই ব্যক্তির বয়স 50 তার ক্ষেত্রে যে লক্ষণ আসবে, যার বয়স 60 বা 70 ওনার ক্ষেত্রে লক্ষণ কি একই হবে কিনা? আচ্ছা, এটা ভালো প্রশ্ন। আসলে অনেক রোগী তো আমরা লক্ষণ দিয়ে আমরা সন্দেহ করি, পরে নির্ণয় করি, কিন্তু উচ্চ রক্তচাপ এমন একটা রোগ বেশিরভাগ ক্ষেত্রে এর কোনো লক্ষণ থাকে না, উপসর্গ থাকে না। এটাকে কেউ কেউ এই জন্য নীরব ঘাতক বলি, সাইলেন্ট কিলার বলি, যে এই লক্ষণ ছাড়াই ওর যে ক্ষতি করার, রক্তচাপ বাড়লে শরীরের যে যে ক্ষতি হয় সেটা খুব সোজা। আমরা যদি হিসাব করি যে ব্রেন, তারপরে চোখ, তারপরে হার্ট, কিডনি এবং পায়ের রক্তনালী, এই যে অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত এর এফেক্ট হয়। এর কি এফেক্ট হয়? উচ্চ রক্তচাপের জন্য রক্তনালীগুলি এফেক্টেড হয়ে ওটা শুরু হয়ে যায়, অথবা কখনো কখনো ওটা কি বলবো রাপচার হয়ে যেতে পারে কোনো কোনো সময়। তো এই যে হচ্ছে এগুলি হওয়ার পরে আমরা বুঝতে পারি না। একজন স্ট্রোক নিয়ে আসলো, তখন মেপে দেখি যে ওর রক্তচাপ বেশি, কিন্তু আমার তো তা হলে হবে না, আমাকে আগেই ভাবতে হবে যাতে এই অসুবিধাগুলি না হয়। এটা কিভাবে সম্ভব? সম্ভব হলো আমরা যদি বিভিন্ন পর্যায়ে রক্তচাপ মাপাটাকে একটা রুটিন ওয়ার্ক করি। যেমন বলা হয় যে আমার কাছে একজন ডাক্তারের কাছে একজন জ্বরের রুগীও যদি আসে, একজন ডায়রিয়ার রুগীও যদি আসে, একজন ধরেন অন্য কারণে আসছে, তার প্রেশারটা রুটিনলি যদি মাপি তাহলে কিন্তু অনেকের প্রেশার আমরা বুঝতে পারবো যে উনি কি উচ্চ রক্তচাপে ভুগছে কিনা। সেই জন্য দেখবেন আজকাল চোখের অপারেশন করতে গেলেও কিন্তু রক্তচাপটা মাপে যে কোনো। এইটাই হলো একটা ওয়ে। আরেকটা আপনি জানেন যে চাকরিতে যাদের নবনিয়োগ হয় তাদের একটা রুটিন যে হেলথ চেক আপ, সেখানে কিন্তু রক্তচাপ একটা বেশি। তারপর সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বাৎসরিকভাবে রক্তচাপ মেপে লেখাটা একটা, এইভাবেই কিন্তু উচ্চ রক্তচাপ নির্ণয় বেশিরভাগ ক্ষেত্রে হয়। যে আপনি অন্য কোনো কারণে রোগী আসছে বা সে আসছে, তখন আমরা দেখলাম উচ্চ রক্তচাপ। আর যেটা লক্ষণ কারো কারো ক্ষেত্রে, এটা কিন্তু সংখ্যা খুব বেশি না, তারা মাথা ঝিমঝিম করে, মাথাটা কি বলা যায় একটা ভার হয়ে আছে, তারপরে ঘাড় ব্যথা করছে, তারপর কেউ কেউ বলে যে আগুন বাড়াচ্ছে মনে হয়, খিটমিটে হয়ে যাচ্ছে। এগুলিও কিন্তু উচ্চ রক্তচাপের কোনো রোগীর জন্য, খুব বেশিরভাগ রোগীর জন্য না, কারো কারো ক্ষেত্রে দেখা যায় তারা এইভাবে প্রেজেন্ট করে। কিন্তু ওইভাবে হচ্ছে না বলে আমার রক্তচাপ হয়তো নিয়ন্ত্রণে আছে, এটা আবার এই ধারণা থাকা ঠিক হবে না। বেশিরভাগ ক্ষেত্রে কোনো লক্ষণ ছাড়াই থাকে। সেই জন্যে যাদের অন্ততপক্ষে যাদের স্বাভাবিক আছে তাদেরও বছরে অন্তত একবার রক্তচাপ মাপাটা খুব জরুরি। আর যাদের আছে তাদের তো
ডাক্তারের পরামর্শ অনুযায়ী কখন কখন মাপতে হবে এটা মেপে নেবেন। কারো কারোর মধ্যে এরকম একটা ধারণা থাকে যে ওজনের সাথে এই উচ্চ রক্তচাপ জড়িত, এবং মনে করেন যে আমার ওজন নর্মাল আছে বা স্বাভাবিক ওজন, আমার মনে হয় ব্লাড প্রেশার বেশি হবে না। হ্যাঁ। এই ব্যাপারে আসলে আপনার যদি না, এটা মতামত। খুবই একটা ভুল ধারণা, কিন্তু খুবই ভুল ধারণা। দুইটা জিনিস, এই যে রক্তচাপের বেলাও এটা হয়, আর একটা হলো উচ্চ কোলেস্টেরল। একদম খুবই স্লিম ফিগারের ব্যক্তি, তারও উচ্চ রক্তচাপ হওয়ার যেমন সম্ভাবনা, যিনি স্থূল তারও হওয়ার সম্ভাবনা। স্থূল যারা, তাদের জন্য অন্যান্য রিস্ক ফ্যাক্টর আছে, কিন্তু তাই বলে তাদেরকে উচ্চ রক্তচাপ হবে তা না। কিন্তু তারা অন্য যাদের মানে ওজনের উপর খুব একটা নির্ভর করে না, এটা একটা। আর ওই কোলেস্টেরলের ব্যাপারেও একটু সাথে এটা বলে দিলাম, যে বলে যে আমি তো এত কম ওজন বা আমি খাই কম, কিন্তু দেখা গেল কোলেস্টেরল মাত্রা বেশি। কাজেই কতগুলি মিথ আছে যেগুলি আসলে ঠিক নয়। ওজন আসলে কম বা স্বাভাবিক থাকলেও উচ্চ রক্তচাপ হতে পারে, এই জন্য এই পরীক্ষাগুলো যেটা আপনি বলছিলেন বছরে একবার, এই পরীক্ষাগুলো খুবই জরুরি। যখন কেউ আসলে উচ্চ রক্তচাপ তার ধরা পড়লো পরীক্ষা করে বা কোনোভাবে, তখন আসলে চিকিৎসা যখন উনি শুরু করবেন কি কি ধরনের অপশন আছে এবং কতদিন ধরে এই চিকিৎসা নেওয়া লাগতে পারে, এই ব্যাপারগুলো নিয়ে যদি একটু বলতেন। অপশন একটা হলো, যদি আমাদের তো একটা থ্রেশহোল্ড লেভেল বলি, একটা টার্গেট লেভেল বলি। থ্রেশহোল্ড লেভেল হলো এই মাত্রা যদি হয় 140/90 নিচে থাকলে আমরা কিন্তু তাকে নজরে রাখি, এটাকে নজরে রাখা বলতে পারি। কারণ আমরা চাই, আমাদের টার্গেটটা হলো যদি পারি 120/80 বা 130/80-র মধ্যে রাখা, যদি পারি কেন বললাম, কেউ ওই 120/80টাকে টলারেট করতে পারে না, দেখা যায় যে দুর্বল লাগছে, কিন্তু বেশিরভাগ পারে টলারেট করতে। তাহলে এইটা হলো আমাদের টার্গেট। আর থ্রেশহোল্ড হলো আমাদের 140/90-র উপরে গেলে আমাদের পেশেন্ট। তাহলে অপশন হলো, ধরেন এই যে 120 থেকে 135 বা 39 যাই বলেন, আর এদিকে নিচেরটা যদি 80 থেকে 89 এরকম যদি ধরি, 90-র নিচে আছে, তখন এদের কাছে অপশনটা হলো আমরা প্রথমে শুধু লাইফস্টাইল দিয়ে আমরা করতে চেষ্টা করি, তার প্রেশারটা নিয়ন্ত্রণ করা। আর কোনো অফেন্ডিং, মানে এমন কোনো ওষুধ খাচ্ছে কিনা যেই ওষুধ দ্বারা প্রেশার বাড়তে পারে, বা এমন কোনো পরিস্থিতি আছে কিনা স্ট্রেসে মানুষের প্রেশার বাড়ে, তখন এইটাকে আমরা ইভ্যালুয়েট করি। কারণ আমরা আজকে আপনার প্রেশার মাপনা, আজকেই আপনাকে যে ওষুধ দিব তা না, কিন্তু তবে কখন দিতে হবে একটা পর্যায়ে আছে, কিন্তু যে এই পর্যায়ে যখন আপনার রক্তচাপ পাই, আজকেই পেলাম আপনাকে, একবারই পেলাম, একটুখানি এভালুয়েট করি যে কোনো কারণে আমার কি ভুল হচ্ছে কিনা, বা ওনার প্রেশার মাপাটাকে ঠিক হচ্ছে কিনা। আপনি জানেন যে আসলে রিকমেন্ড হলো অন্তত 2টা বা 3টা ভ্যালু নেওয়া একটা সেশন বলতে, আমি তাকে দেখব, যদি বেশি পাই তাকে একটু বসতে বলবো, তারপরে আবার দেখব। আর একটা হলো উনি কি ধূমপান করে আসছেন কিনা, ঠিক মতো রিল্যাক্স হয়ে বসছেন কিনা, এগুলি দেখে অ্যাকুরেট ব্লাড প্রেশারটা আমরা দেখি। এটা যদি অনেক বেশি থাকে, একটা উদাহরণ দিই, তার প্রেশার ধরে 160-100-র উপরে আছে, তখন কিন্তু আমরা আর ওই লাইফস্টাইলের পরীক্ষা মানে করে দেখার চিন্তা করি না, তখন তাকে প্রেশারটা আগে নামিয়ে রাখি। কারণ এই উচ্চ রক্তচাপের জন্যে 2টা ব্যাপার ঘটে, একটা দীর্ঘমেয়াদী আর একটা হলো ইমিডিয়েট। যখন প্রেশার অনেক বেশি হয় তখন হার্ট পাম্প করতে পারে না, হার্ট ফেলিয়ার নিয়ে পেশেন্ট। যখন অনেক প্রেশার থাকে, ওখানে রক্তনালী ছিঁড়ে যেতে পারে অথবা ব্লক হয়ে যেতে পারে, স্ট্রোক নিয়ে পেশেন্ট করতে পারে। ওর জন্যে আমাদেরকে প্রেশারটা যাতে ওই পর্যায়ে না থাকে, সেই জন্য আমরা ইমিডিয়েটলি কমানোর চেষ্টা করি। কখনোই আমরা খুব দ্রুত কমাতে চাই না, একটু ধীরে ধীরে কমাতে চেষ্টা করি। তাহলে যাদের টার্গেট লেভেলের কাছাকাছি প্রেশার আছে একটু বেশি, তাদেরকে আমরা লাইফস্টাইল দিয়ে হয়তো 2 মাস 3 মাস আমরা একটা ট্রায়াল করি। তার লাইফস্টাইলের মধ্যে এটা আমাদের মূলত যে লবণ একটা বড় ফ্যাক্টরস, আমাদের লবণ খাওয়ার প্রবণতা অনেক বেশি আমাদের দেশে, এবং হিডেন লবণ বলতে চানাচুর, বাদাম, তারপরে চিপস, তারপর আমাদের দেশের যে স্ট্রিট ফুডগুলিতেও কিন্তু লবণ বেশি থাকে, ওইটা খেয়াল করে ওগুলিকে অ্যাভয়েড করে চলা। আর একটা হলো পটাশিয়াম যদি কম থাকে তাহলেও কিন্তু রক্তচাপ বাড়ার টেন্ডেন্সি হয়। পটাশিয়াম থাকে যত রকমের ফল আছে, দেশি ফল, বিদেশি ফল সব। আপনি যদি ডায়াবেটিস না থাকে তাহলে আপনি
ইচ্ছামতোই ফল খেতে পারে, ডায়াবেটিস থাকলে ওই হিসাব করে ফলটা খাবেন। কিন্তু এটা মনে রাখতে হবে পটাশিয়াম কম, এটা একটা ইদানিংকার একটা কথা। জি, আমরা খাদ্যাভ্যাস নিয়ে আসলে আরও বেশ কিছুক্ষণ শুনতে চাই আপনার কাছ থেকে এবং সাধারণ দর্শকদের জন্য। তবে এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে, বিরতির পরে আমরা এসে আবারও শুনব। দর্শক, এসিআই ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে আপনারা দেখছেন ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে বিশেষ আয়োজন। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। সহযোগিতায় এসিআই ফার্মাসিউটিক্যালস। এসিআই ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে এটিএন নিউজের বিশেষ আয়োজনে আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, আজ বিশেষ অতিথি হিসেবে আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর আব্দুল্লাহ আল শাফি মজুমদার। বিরতিতে যাবার আগে আপনার কাছ থেকে আমরা অনেকগুলো তথ্য পেয়েছি এবং আপনি আমাদেরকে চিকিৎসা সম্পর্কে বলছিলেন এবং তার সাথে সাথে খাদ্যাভ্যাস নিয়েও আপনি আসলে বলছিলেন। আমরা খাদ্যাভ্যাসের কথাতে আরও কিছু জানতে চাই, তবে তার আগে একটু আপনাকে যেই প্রশ্নটা আসলে সাধারণ মানুষের মনে থাকে এবং এটা নিয়ে অনেকে ভয় পান, সেটা হচ্ছে যখনই এই হাইপারটেনশনের জন্য ওষুধ দেয়া হয়, অনেকেই মনে করেন এই ওষুধ আমি যদি একবার শুরু করি আমার সারা জীবন খেয়ে যেতে হবে এবং সেটাতে ভালো হবে না খারাপ হবে। অনেকে অনেক রকমের ওনাদেরকে মতামত দেন, অনেকে ভয়েই দেখা যায় ওষুধ খান না বা কনফিউজ থাকেন। এই ব্যাপারটা নিয়ে যদি একটু বলতেন আমাদের। এটা তো খুব কমন কোশ্চেন রুগীদের কাছে, যে একবার ওষুধ খেলে এটা তো ছাড়তে পারবো না, কাজে ওষুধটা আমরা খাওয়াটা করি, বিলম্বিত করি। খুবই খুবই একটা মারাত্মক ভুল ধারণা এটা। কারণ আমি আপনাকে বলছি যে মাথা থেকে পা পর্যন্ত এর প্রতিক্রিয়া হয় উচ্চ রক্তচাপের জন্যে। ওটা যদি ওই আমরা যে ধরি থ্রেশহোল্ড লেভেল ধরি, তার থেকে যদি বেশি হয়, অল্প বেশি, তাতেও কিন্তু ওই ক্ষতিগুলি হতে থাকে। ওই যে দীর্ঘমেয়াদী ক্ষতি আপনি বুঝতে পারবেন না। কিন্তু আপনার প্রেশার হয়তো, একটা উদাহরণ দিই, 140/90 বা এর নিচে হয়তো একটু আছে, কাজে আপনি মনে করলেন যে আমি খাবো না। খুবই ভুল ধারণা। ওই প্রেশারও কিন্তু আপনার রক্তনালীতে বিভিন্ন রকমের তৈরি হতে থাকে, প্যাথোলজি তৈরি হতে থাকে। কাজেই এটা আমি আমার পেশেন্টরা তো আমাকে জিজ্ঞেস করে, আমার একটা উত্তর হলো, আপনি কি রোগকে ভয় পান না রোগের চিকিৎসাকে ভয় পান, এটা বলেন। তখন একটু কনভিন্সড হয়। কিন্তু অনেকে আছে না যে খালি এইটার ব্যাপারে না, একটা অপারেশন না, এটা অপারেশন ভয় পায়, তাহলে অপারেশন না করে যে ক্ষতি ওইটাকে ভয় পান না। তো এখানে তাই বলি, উচ্চ রক্তচাপের চিকিৎসা করতে ভয় পান বা ওষুধ সারা জীবন খেতে লাগবে বলে ভয় পান, কিন্তু ওর যে ক্ষতি হচ্ছে আপনার শরীরে এটাকে ভয় পান না। এই ক্ষতি হতে পারে আপনার, এবং আপনি প্রেজেন্ট করবেন। আজকে আপনি হেঁটে আসছেন, কালকে হয়তো আপনাকে একটা হুইল চেয়ারে নিয়ে আসতে হবে, স্ট্রোক হলে তো হুইল চেয়ারে হাঁটতে হবে। শ্বাসকষ্ট হতে পারে, আপনি হার্ট ভালো পাম্প করতে পারতেছে না। কাজে এইটা বোঝানো একটা আমাদের ডাক্তারদের একটা বড় দায়িত্ব, যে উচ্চ রক্তচাপ এতই খারাপ যে তাকে নিয়ন্ত্রণ করতে হবে, এবং নিয়ন্ত্রণ করার জন্য আমার লাইফস্টাইল এবং ওষুধ যা যা দরকার এটা আমার ডাক্তারি পরামর্শ অনুযায়ী অবশ্যই খেতে হবে। না হলে আপনি ওই সিকুয়েলিগুলি, স্ট্রোক হবে, হার্ট অ্যাটাক হবে, কিডনি ফেলিয়ার হবে, তখন তো আপনার একটা খুবই একটা অসহায়ত্বের মধ্যে আপনি পড়ে যাবেন। কারণ কতগুলি চিকিৎসা আছে যেগুলি আমরা কিন্তু যে খুবই ভালোভাবে নিয়ন্ত্রণ করে ফেলতে পারি তা না। স্ট্রোকের পেশেন্ট আপনি দেখেন, অনেক রকম চিকিৎসা করে কিছুটা রেসিডুয়াল এফেক্ট থাকে, হাত নাড়াতে পারছে না, ভালোভাবে হাঁটতে পারছে না। এটা বুঝাতে হবে। তার মানে আমার প্রতিরোধটা হলো ইম্পর্টেন্ট, আমার নিয়ন্ত্রণ করতে হবে, যাতে আমার ওর জন্য যে খারাপ প্রতিক্রিয়াগুলি হবে এটা থেকে যেন আমরা বিরত থাকতে পারি। আর আজকালকার ওষুধ, এটাও বলে রাখি, আমরা যখন ছাত্র ছিলাম তখন যে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের যে ওষুধগুলি ছিল এগুলি কিন্তু অনেক বেশি পার্শ্ব প্রতিক্রিয়া ছিল, অনেক বেশি। কিন্তু এখনকার দিনে এটা যে ওষুধগুলি আছে এগুলি সহজলভ্য, এগুলি নিরাপদ, এবং আমাদের মতো দেশে কিন্তু সুলভও বটে। কাজেই ওষুধ নিয়ে অনর্থক ভীতি করা ঠিক নয়। যখন ওষুধ খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হবে আপনি খাবেন, এবং এটা খেলেই উনি সব থেকে বেশি ভালো থাকবেন, নিরাপদ থাকবেন আপনি। এবারে একটু আমরা খাদ্যাভ্যাসে আসি। আমরা যখন এখনকার লাইফস্টাইল যদি আমরা দেখি, অনেকেই, সেটা আসলে শুধু যে তরুণরা বলবো তা নয়, অনেক বয়স্ক মানুষও দেখা যায় যে অনেকখানি এখন ডিপেন্ডেন্ট হয়ে পড়েছেন ফাস্টফুডের উপরে বা বাইরের খাবারের উপরে। হয়তো বাড়িতে রান্না হচ্ছে না, হোটেলে খাওয়া হচ্ছে বা বাইরে খাবার ওনারা নিচ্ছেন আর কি। এই যে ফাস্ট ফুড বা এই ধরনের খাবারের উপরে এক ধরনের নির্ভরশীলতা,
এই খাদ্যাভ্যাসটা আসলে কতখানি প্রভাব ফেলছে আমাদের জীবনে এবং বিশেষ করে যে উচ্চ রক্তচাপে? আপনি এই খাদ্যাভ্যাসটা হৃদরোগের বিভিন্ন কারণ হতে পারে, কিন্তু উচ্চ রক্তচাপের কারণ না। এটা আমি ক্লিয়ারলি বলি, কারণ ভুল ইনফরমেশন দেওয়া ঠিক নয়। জাঙ্ক ফুড যেগুলি, এগুলিকে আমরা না করি অন্য কারণে, ওগুলি কোলেস্টেরলকে মডুলেট করে এটা হার্টের রক্তনালীতে ক্ষতিগ্রস্ত করে বা অন্য রক্তনালীতে। কারণ উচ্চ রক্তচাপ একমাত্র না যে এই রক্তনালীতে এফেক্ট করে, অন্য অন্য ফ্যাক্টরস আছে, ওর মধ্যে ওগুলি জাঙ্ক ফুড বলেন বা উচ্চ কোলেস্টেরলযুক্ত খাবার বলেন, কিন্তু ওগুলি কিন্তু উচ্চ রক্তচাপ করে না। হ্যাঁ, তার মানে উদাহরণটা দেই, নিরামিষ ভোজী যে আমাদের পপুলেশন, এক সার্টেন পপুলেশন সারা দুনিয়াতে আছেন যারা একদম, ওনাদের রক্তচাপ আর যারা আমিষ ভোজী তাদের রক্তচাপের ইনসিডেন্সে কিন্তু কোনো তফাৎ নেই। তফাৎ বুঝছেন, ভারতেও কিন্তু ওই 5 ভাগের 1 ভাগ লোক আক্রান্ত, ওদের মধ্যে তো 30% 40% তো ওনারা নিরামিষ খান শুধুমাত্র। কাজে এইটা না, আমি যেটা বললাম সোডিয়াম কম খেতে হবে, পটাশিয়াম বেশি খেতে হবে, আর একটা হলো এক্সারসাইজ করতে হবে। এই ব্যাপারগুলো এইটা হলো জীবনাচরণ, মেইনলি এটা। ধূমপানও কিন্তু উচ্চ রক্তচাপ করে না। তবু না করি কেন? কারণ ধূমপান একটা রিস্ক ফ্যাক্টর, উচ্চ রক্তচাপ একটা রিস্ক ফ্যাক্টর, দুইটা যাতে একসাথে না থাকে একটু স্মোকারকে না করি, কিন্তু এটা দিয়ে উচ্চ রক্তচাপ হয় এই ধারণাটা ভুল। সেডেন্টারি লাইফস্টাইল নিয়ে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা এখন দেখা যায় যে বয়স্ক যারা তারা অফিসেই বসে কাজ করেন এবং হাঁটা চলা বা এক্সারসাইজ একেবারেই হয় না। শুধু বয়স্করা না, এখনকার একেবারে বাচ্চা 5 বছরের বাচ্চাও দেখা যায় আর খেলাধুলো করছে না, তরুণরাও একেবারেই খেলাধুলা করছে না বা নড়াচড়াও তাদের আসলে করা হয় না, সবাই বসে থাকে। এই যে লাইফস্টাইলটা এবং তার সাথে সাথে যুক্ত হয়েছে ঘুম, এখনকার ঘুমের সাইকেলটা দেখা যায় যে একটা ফিক্সড টাইমে ঘুমানো বা রাতে যে ঠিক মতো ঘুমানো, এই ব্যাপারটা অনেকে আর ফলো করতে পারছেন না। এই দুটো বিষয় আসলে উচ্চ রক্তচাপের প্রভাব ফেলে কিনা? একটা তো স্ট্রেস তো ফেলেই, যেমন আপনি কম ঘুমানো মানে কি, আপনার ঘুমটা তো একটা আপনাকে রেস্টিং একটা ফেজ, ওই ফেজটা কমে গেলে আপনার তো একটা স্ট্রেসফুল লাইফ, এটা তো একটা কারণ হতেই পারে। আর যেটা বললেন যে অ্যাক্টিভিটি, আমি ওটা বলছিলাম যে এক্সারসাইজ করতে হবে। তো এক্সারসাইজের এখনকার দিনে এক্সারসাইজের নানা ধরন আছে, জিমগুলি আছে বিভিন্ন জায়গায়। তার আগে বলি, হাঁটার কথাটা বলি, যে হাঁটাটা তো একদম সবচেয়ে সহজ একটা এক্সারসাইজ, এবং যেটা আমি আমার রোগীদের বলি, আজকে এটাও বলি, যে আপনি সকালে ঘুম নষ্ট করে ফজর নামাজের পরে যে হাঁটতে হবে এটা না, কিন্তু আপনি হাঁটেন দৈনিক 30 থেকে 40 মিনিট অন্তত হাঁটেন, যে কোনো সময় আপনার যখন সুবিধা। আর এটা যদি আপনার দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসাবে নিতে পারেন, আপনি অফিসে আসছেন হেঁটে আসলেন, যদি হাঁটার ডিস্টেন্সের মতো হয় 1 কিলোমিটারের মধ্যে হাঁটতে পারেন। আবার অনেক সময় না, আমার তো অফিস অনেক দূরে, তাহলে অর্ধেক আপনি বাহন ব্যবহার করেন, অর্ধেক হাঁটেন, অথবা আসার সময় হাঁটেন, বাজারে যাওয়ার সময় হেঁটে যান, স্কুলে যাওয়ার সময় হেঁটে যান। এই কথাগুলি বলি আমি, মানে দৈনন্দিন কার্যক্রমের একটা অংশ। লিফট ব্যবহার না করে আপনি সিঁড়ি দিয়ে উঠেন, এগুলি যদি আমরা মানুষকে বোঝাতে পারি, তাইলে ওই যে লিফটের সামনে দেখেন না কত বড় লাইন হয়, যে 3 তলা 4 তলা যাবে সেও লিফটের জন্য বসে, অথচ এই সুযোগে সে একটা এক্সারসাইজ করে ফেলতে পারত। কাজে এইটা আমাদেরকে বলতে হবে। তারপর সাইক্লিংটা একটা ভালো এক্সারসাইজ, এটা বলতে হবে। সাঁতার কাটাটা একটা ভালো এক্সারসাইজ, যেগুলি আমাদের মতো দেশে, নদীমাতৃক দেশে সাঁতার কাটাতে, কিন্তু আমার পেশেন্ট যারা গ্রামের থেকেও আসে তারাও কিন্তু সাঁতার কাটে না এখন আর, বুঝছেন, এবং রিক্সা বা হওয়াতে তারা হাঁটেও না। আগে তো গ্রামের লোকজনের স্বাস্থ্য ভালো থাকতো, এখন সব কিন্তু আরবানাইজেশন হয়ে গেছে, মানে তারা দেওয়ার স্বাস্থ্য ক্ষতিকর জিনিসগুলি তারা অ্যাডপ্ট করতেছেন। তো এক্সারসাইজের বেলা এটা যে দৈনন্দিন কার্যক্রমে অঙ্গীভূত করেন, আর একটা যে কোনো সময় আপনি হাঁটেন, কারণ এই সকালে হাঁটার জন্য করতে গিয়ে দেখা যায় যে অনেক লোক আর হাঁটে না, ঘুম নষ্ট করবে, অমুক করবে, যে হাঁটে না। কাজে আমি বলি আপনি রাতেও যদি হাঁটতে ইচ্ছে করে আপনি হাঁটেন, অসুবিধা নাই। তবে এই এক্সারসাইজটা আসলে মেনটেন করা খুব জরুরি সুস্থ থাকার জন্য, এবং রক্তচাপ যাতে বেড়ে না যায়। আমাদের আজকের এই অনুষ্ঠানে এসে অনেকগুলো তথ্য আপনি দিয়েছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। এই ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে এই বিশেষ আয়োজনে আপনার এই সহযোগিতার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ, দর্শকদেরকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এসিআই ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে আপনারা দেখছিলেন ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে বিশেষ আয়োজন। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন এটিএন নিউজ।
Pharmaceuticals.